বন্ধুরা, ভাবুন যদি আপনার কাছে এমন কোনো ক্ষমতা থাকতো যা দিয়ে আপনি আপনার বসকে রাজি করাতে পারতেন, বন্ধুদের দিয়ে নিজের কথা মানিয়ে নিতে পারতেন, এমনকি কোনো অপরিচিত মানুষকেও আপনার ইশারায় চলতে বাধ্য করতে পারতেন। এটা কোনো জাদু নয়, বরং এটি সাইকোলজির এক অন্ধকার দিক যেটা ব্যবহার করে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী এবং শক্তিশালী ব্যক্তিরা। আজ আমরা এমনই কিছু শক্তিশালী কৌশল নিয়ে কথা বলবো, তবে মনে রাখবেন এই আলোচনা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্য করা, এর অপব্যবহার করবেন না, কারণ এই কৌশলগুলি এতটাই শক্তিশালী যে একবার জানার পর আপনার চিন্তা ভাবনা পুরোপুরি বদলে যেতে পারে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। কৌশল 5, পছন্দের বিভ্রম, দ্য ইলিউশন অফ চয়েস। আপনি কি কখনো ভেবে দেখেছেন যখন আপনার কেন মানুষ সবসময় আপনার ইচ্ছে মতো সিদ্ধান্ত নেয় না? কারণ তারা মনে করে তাদের হাতেই সব নিয়ন্ত্রণ। কিন্তু আসল বিশেষজ্ঞরা এমনভাবে বিকল্প তৈরি করেন যেন তারা আপনার হিসেব মতোই সিদ্ধান্ত নেয়। এটাই হলো পছন্দের বিভ্রম। ধরুন আপনি আপনার বন্ধুকে বাইরে যেতে রাজি করাতে চান। যদি আপনি সরাসরি বলেন চল বাইরে যাই, তাহলে সে খুব সহজেই না বলে দেবে। কিন্তু যদি আপনি তাকে এমন বিকল্প দেন, ভাই বাইরে তো যেতেই হবে, কোথায় যাবি, পিৎজা হাট নাকি ডমিনোজ, এই পরিস্থিতিতে খেলাটা সম্পূর্ণ বদলে যায়। এখন তার মনে হচ্ছে সে নিজেই সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু আসলে আপনিই তার পছন্দের সীমা বেঁধে দিয়েছেন। সে যে কোনো একটি বিকল্প বেছে নিতে বাধ্য হবে। বড় বড় ব্র্যান্ড, বড় বড় সফল ব্যবসায়ী এবং রাজনীতিবিদরা এই কৌশল ব্যবহার করে। তারা মানুষকে পছন্দের বিভ্রমের মধ্যে রাখে, কিন্তু আসল নিয়ন্ত্রণ থাকে তাদেরই হাতে। কৌশল 4, ইয়েসের সিঁড়ি কৌশল, দ্য ইয়েস ল্যাডার টেকনিক। যদি আপনার কারো কাছে বড় কোনো সাহায্য দরকার হয়, তাহলে সরাসরি চাইলে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি ব্যর্থ হবেন। কিন্তু যদি আপনি ধীরে ধীরে ছোট ছোট ব্যাপারে তার কাছ থেকে ইয়েস আদায় করতে পারেন, তাহলে তার মস্তিষ্ক আপনার বড় অনুরোধেও ইয়েস বলতে অভ্যস্ত হয়ে যাবে। এটাই হলো ইয়েসের সিঁড়ি কৌশল। যেমন ধরুন আপনি আপনার কোম্পানিতে পদোন্নতি বা প্রমোশন চান। যদি সরাসরি বসের কাছে গিয়ে বলেন স্যার আমার প্রমোশন চাই, তাহলে উত্তর আসবে এখন সম্ভব নয়, পরে দেখা যাবে। এর বদলে এই কৌশল ব্যবহার করুন। প্রথমে ছোট একটি অনুরোধ দিয়ে শুরু করুন। স্যার, আমি কি এই নতুন ক্লায়েন্ট মিটিংয়ে অংশ নিতে পারি? আমি আরও অভিজ্ঞতা অর্জন করতে চাই। এরপর একটু বড় দায়িত্ব চান। স্যার, আমি কি নতুন প্রজেক্টের কিছু অতিরিক্ত দায়িত্ব নিতে পারি? যখন বস 2-3 বার ইয়েস বলতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনি চূড়ান্ত ধাপে যেতে পারেন। স্যার, আমি এই বছর অতিরিক্ত দায়িত্ব নিয়েছি, ক্লায়েন্টরাও সন্তুষ্ট। এখন কি আমার প্রমোশনের জন্য আবেদন করার কোনো সম্ভাবনা আছে? এক্ষেত্রে বসের পক্ষে না বলা কঠিন হবে, কারণ তিনি আপনার যোগ্যতা এবং কাজের প্রতি আপনার নিষ্ঠা আগেই উপলব্ধি করেছেন। সেলসম্যান, রাজনীতিবিদ এবং নেতারা এই কৌশল ব্যবহার করে মানুষকে নিজেদের কথায় রাজি করান। কৌশল 3, অপরাধবোধের ফাঁক, দ্য গিল্ট ট্র্যাপ। মানুষ সবসময় যুক্তিবাদী নয়, বরং তারা আবেগপ্রবণ। যদি আপনি কাউকে অপরাধবোধের জালে আটকাতে পারেন, তাহলে সে আপনার কথা মানতে বাধ্য হবে। এটাই হলো অপরাধবোধের ফাঁক। ধরুন আপনি আপনার বন্ধুর কাছে তার গাড়িটা চাইতে চান। সরাসরি বললে না শোনার সম্ভাবনা 90%। এর বদলে এই কৌশল ব্যবহার করুন। দোস্ত, আমি সবসময় তোর পাশে থেকেছি। গতবার তোর বিপদে 2000 টাকা দিয়েছিলাম, মনে আছে? এখন তোর কাছে একটা ছোট্ট সাহায্য চাই, গাড়িটা কি একটু নিতে পারি? আপনার এই কথায় তার মনে অপরাধবোধ তৈরি হবে যে সে তার আগে সাহায্য নিয়েছিল, আর তখন তার পক্ষে না বলা কঠিন হয়ে যাবে। কৌশল 2, মিথ্যে স্মৃতিরোপণ, ফলস মেমোরি প্ল্যান্টিং। আমাদের স্মৃতি নিখুঁত নয় যতটা আমরা ভাবি। আমাদের মস্তিষ্ক পুরোপুরি নির্ভরযোগ্য নয়, আর চালাক লোকেরা এই দুর্বলতার সুযোগ নেয়। আপনি যদি কাউকে বারবার একটি মিথ্যা কথা শোনান, তাহলে তার মস্তিষ্ক সেটাকে সত্যি বলে মনে করতে শুরু করবে। এটাই হলো মিথ্যে স্মৃতিরোপণ। ধরুন একজন রাজনীতিবিদ নির্বাচনে জিততে চান, কিন্তু মানুষের মনে তার ভাবমূর্তি তেমন ভালো নয়। তিনি বারবার মিথ্যে স্মৃতি রোপণ করে নিজের শক্তি এবং জনপ্রিয়তার একটি নকল ছবি তৈরি করতে পারেন। জনসভায় তিনি বলতে শুরু করবেন, যখন এই শহরে বেকারত্ব ছিল, তখন আমি নিজের চেষ্টায় 5000 মানুষের চাকরির ব্যবস্থা করেছিলাম। এরপর মিডিয়ায় তিনি বলবেন, আমাদের সরকার আসার আগে মানুষ গরিব ছিল, কিন্তু আমরা রাজ্যের 70% মানুষের আর্থিক অবস্থার উন্নতি করেছি। বারবার একই কথা এত আত্মবিশ্বাস এবং বিস্তারিতভাবে বললে মানুষ ভাবতে শুরু করবে হয়তো সত্যি উনি এটা করেছেন। ফলশ্রুতিকে তারা বেশি যাচাই না করেই সেই রাজনীতিবিদকে সমর্থন করবে। কৌশল 1, নীরবতার শক্তি, দ্য পাওয়ার অফ সাইলেন্স। সবচেয়ে কম কথা বলে আপনি সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করতে পারবেন। ব্রেন সাইকোলজি বলে নীরবতার মধ্যে এক ধরনের শক্তি আছে। মানুষ ভাবে যে বেশি কথা বলে সেই শক্তিশালী, কিন্তু আসল ক্ষমতা তারই থাকে যে শুনতে জানে এবং চুপ থাকার শিল্পে পারদর্শী।
যখন আমরা চুপ থাকি তখন সামনের ব্যক্তিটি ভয়, অস্বস্তি এবং নিরাপত্তাহীনতায় অনুভব করতে শুরু করে। মানুষ সাধারণত এই অস্বস্তিকর নীরবতা ভাঙার জন্য কথা বলতে বাধ্য হয়। এটি আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। ধরুন, আপনি আপনার বন্ধুর কাছ থেকে সত্যিটা বের করতে চান। সরাসরি প্রশ্ন না করে শুধু বলুন, ভাই আমি সব জানি। এরপর চুপ থাকুন। যত বেশি সময় আপনি চুপ থাকবেন সে তত ঘাবড়ে যাবে এবং নিজেই সব সত্যি কথা বলে দেবে। বিক্রির ক্ষেত্রেও এই কৌশল দারুণ কাজ করে। যখন আপনি কাউকে ডিসকাউন্টের জন্য রাজি করাতে চান তখন সরাসরি বলবেন না 30% ডিসকাউন্ট পাওয়া যাবে তো, এর বদলে বলুন 30% ডিসকাউন্ট তো পাওয়া যাবে তাই না। এরপর চুপ করে তার দিকে তাকিয়ে থাকুন। বিক্রেতা নিজেই চুক্তি চূড়ান্ত করার জন্য হ্যাঁ বলে দেবে। বিতর্কে জেতার জন্য আপনি এই কৌশল ব্যবহার করতে পারেন। কোনো বিতর্কে যখন আপনার বন্ধু বা প্রতিপক্ষ কোনো যুক্তি দেয়, তার সঙ্গে তর্ক না করে তার চোখের দিকে তাকিয়ে হাসুন। সে নিজেই তার যুক্তির দুর্বলতা নিয়ে দ্বিধায় পড়ে যাবে। সবশেষে নিজের গুরুত্ব বাড়াতে কম কথা বলুন এবং ভেবে চিন্তে কথা বলুন। বন্ধুরা, এই ছিল সাইকোলজির কিছু শক্তিশালী কৌশল। আশা করি আপনারা এই জ্ঞানকে শুধুমাত্র ইতিবাচক উদ্দেশ্য ব্যবহার করবেন। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন